এখন সন্ধ্যা 7:30, একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। কোভিড রোগীর চাপে ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থায় দুঃসহ পরিস্থিতি, হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। আমরা তো জীবনে কল্পনা করিনি এই জিনিস এই দেশে হবে, এটা আমরা চিন্তাও করতে পারিনি। মানে আমরা হিমশিম খাচ্ছিলাম যে কাকে রেখে কাকে রিসিভ করবো, কোনটাকে প্রায়োরিটি দেবো, কোথায় রাখবো, কে ওষুধ দেবে, কে অক্সিজেন ম্যানেজ করবে। কোভিড বিধিনিষেধের মধ্যেই ভিন্ন আঙ্গিকে ইংরেজি নববর্ষ উদযাপন শুরু হয়ে গেছে, কিন্তু ঢাকায় শুধু 5 তারকা হোটেল বাদে সব ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা। বাংলাদেশে স্কুল খোলার কোনো ইঙ্গিত নেই, কিন্তু সময় মতো নতুন বই পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিওতে শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গ ছাড়াও অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চাপে হাসপাতালগুলো রীতিমতো হিমশিম খাচ্ছে। চিকিৎসকরা বলছেন যে ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থার ওপর এমন চাপ সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। লন্ডনে ইন্টেন্সিভ কেয়ারের শীর্ষ একজন চিকিৎসক বলেছেন যে হাসপাতালগুলোর জরুরি বিভাগে তার ভাষায় কোভিড রোগীর সুনামি চলছে। অধ্যাপক হিউ মন্টগোমারি মন্তব্য করেছেন যে যারা লকডাউন বিধিনিষেধ ভাঙছেন, মাস্ক ব্যবহার করছেন না, তাদের হাতে রক্ত রয়েছে, অর্থাৎ মৃত্যুর জন্য তারা পরোক্ষভাবে দায়ী। গতকালও ব্রিটেনে নতুন 50,000 কোভিড রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 981 জন। লন্ডনের একটি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ রায় বিবিসি বাংলাকে বলছিলেন যে তার চাকরি জীবনে হাসপাতালে রোগীর এমন চাপ, এমন দুঃসহ পরিস্থিতি তিনি দেখেননি। আমার হাসপাতালে যেটা হচ্ছে যে একটা জিনিস দেখবেন যে বেড অনুযায়ী এখানে ট্রিটমেন্ট দেওয়া হয়, পেশেন্ট রিসিভ করা হয়। আমাদের হসপিটালে বেড তো অকুপাইড হয়ে অন্যান্য জায়গা যেগুলো ছিল, মনে করেন যে পেশেন্টস ওয়েটিং এরিয়া, করিডোর, সেগুলিকে টেম্পোরারিলি শিফট করা হচ্ছিল যে পেশেন্টকে ম্যানেজ করার জন্য। যেমন অ্যাকিউট যে পেশেন্টগুলো আসছে ওদেরকে তো সাপ্লাই দিতে হবে, আপনার লজিস্টিক সাপোর্ট বলতে অক্সিজেন, মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেশন, এগুলো দেওয়ার জন্য ডাক্তার এবং নার্স এবং হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট যতটুকু থাকার দরকার রোগীর অনুপাতে অনেক কমে গেছে। একজন রোগী আসছে, তার ইমিডিয়েট ট্রিটমেন্ট পেতে হবে, কিন্তু একসাথে যদি আমাদের ব্যবস্থা আছে মনে করেন 5 জনকে আমরা পোক করতে পারবো, সেখানে যদি 15 জন চলে আসে, আপনাকে বুঝতে হবে যে আমাদেরকে ডিসিশন নিতেও তো হিমশিম খাচ্ছি যে কাকে রেখে কাকে ট্রিটমেন্ট দেবো। মানে এই ধরনের অবস্থা। আপনি জানেন যে 2 দিন আগে কিন্তু আমার হসপিটালে ইন্টারনাল ইনসিডেন্ট ডিক্লারেশন করা হয়েছিল, কারণ অন্যান্য যেসব জায়গাকে পেশেন্ট রাখা যায় ওইসব জায়গা করেও বাইরে 15 থেকে 20টা অ্যাম্বুলেন্স ওয়েট করছিল যে পেশেন্টকে আমাদেরকে মানে হ্যান্ড ওভার করতে হবে। এখন আমরা ইন্টারনালি ম্যানেজ করতে পারছি না, ওদেরকে কি করব? বাইরে ঠান্ডার মধ্যে অ্যাম্বুলেন্সে পেশেন্ট ওয়েট করছে। এখন আমরা তো অ্যাক্সেস করতে পারছি না যে কোনটাকে টপ প্রায়োরিটি দিতে হবে, যেটা আগে কখনো হয়নি। মানে আপনি নিজে দেখেননি এই অবস্থা আগে কখনো? প্রশ্নই আসে না। আমরা তো জীবনে কল্পনা করিনি এই জিনিস এই দেশে হবে, এটা আমরা চিন্তাও করতে পারিনি। মানে আমরা হিমশিম খাচ্ছিলাম যে কাকে রেখে কাকে রিসিভ করবো, কোনটাকে প্রায়োরিটি দেবো, কোথায় রাখবো, কে ওষুধ দেবে, কে অক্সিজেন ম্যানেজ করবে, সবকিছু মানে হিমশিম। তো এই যে প্রথম দফা যে সংক্রমণ হয়েছিল ধরেন এপ্রিল মে, এই সময়কার সাথে যদি আপনি তুলনা করেন, এখনকার পরিস্থিতি কি আরো খারাপ হয়েছে? ভয়াবহ, আমি বলবো ভয়াবহ। এখন তো ফুললি মানে কোভিড পেশেন্ট যারা এইসব ব্যাপারে বিভিন্ন পরিসংখ্যান গুলো দেয়, আমাদের সিনিয়রের সাথে আলাপ করলাম যে মনে হচ্ছে পিক ফ্লো, যেটা সেকেন্ড ওয়েভে পিক ফ্লো শুরু করেছে, এখনো আমরা সেই পিক পয়েন্টে যাইনি। যদি এটাই হয়
পিক পয়েন্ট যদি এখনই না আসে তাহলে পিক পয়েন্টে আসলে কি হবে? তাহলে তো পরিস্থিতি আরও খারাপ হবে। আপনি যেগুলো বলছিলেন, তাহলে ধরুন আপনার হাসপাতালে একটা নির্দিষ্ট সংখ্যক বেড আছে এবং আইসিইউ যে বেডগুলো সেগুলো নির্দিষ্ট আর কি, মেশিনপত্র সব কিছু। তো কি করবেন কি আপনারা, মানে আপনাদেরকে মানে সিদ্ধান্ত কিভাবে আপনারা নিচ্ছেন বা নিতে হবে? এটা তো ধরেন আমরা তো ধরেন ক্লিনিক্যালি কাজ করি, এখানে হসপিটাল ম্যানেজমেন্ট টিম যেটা আছে এবং হসপিটাল অথরিটি যারা আছে তাদের সাথে আলাপ করছে যে ইমার্জেন্সি এরপরে যেটা আসলে কি করতে হবে এই ব্যাপারে ওরা খুব মানে তড়িৎ গতিতে আলাপ করছে যে বিভিন্ন হসপিটালের ভিতরে একটা কমিউনিকেশন ডেভেলপ করে এই হসপিটালে না থাকলে যাতে ওই রোগী অন্য হসপিটালে ডাইভার্ট করে দেওয়া যায়, ওখানে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। যেমন আমাদের হসপিটালে অলরেডি অনেক 100-র উপরে বেড টেম্পোরারি তৈরি করা হয়েছে, অন্যান্য হসপিটালও হচ্ছে। হেলথ অথরিটি চেষ্টা করছে, কিন্তু এই ধরনের ভয়াবহ পরিস্থিতি হবে এটা কল্পনাও আসেনি। এটা কেন হচ্ছে? এই যে নতুন ধরনের যে স্ট্রেইন, মানে বলা হচ্ছে যে নতুন যে ধরনের করোনা ভাইরাস পাওয়া গেছে ব্রিটেনে প্রথম, সেই কারণেই কি এই পরিস্থিতি আপনাদের? হ্যাঁ, এটাই। এই মানে যারা ভাইরোলজিস্ট তারা তো এটাই বলছেন যে এই ভাইরাসটা খুবই সহজেই আপনি কন্টাজিয়াস ইজি মানে ট্রান্সমিশন হচ্ছে একজন থেকে আরেকজনে, এটা একটা মূল কারণ। আর এখানে মাঝখানে আপনি দেখেন যে এখন যে লকডাউনটা ঘোষণা, টায়ার 4 রেস্ট্রিকশন দেওয়া হলো, এর আগে একটু মানুষকে কিন্তু বের হয়েছে, সোজা কথা। অনেকে গাফিলতি করেছে, একদম ঠিক প্রপারলি মাস্ক ইউজ করে নাই, ডিস্টেন্স মেনটেন করে নাই, শপিং সেন্টারে গেছে, এগুলো একটা কারণ। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এই সেকেন্ড যে নতুন ধরনের স্ট্রেইন ইজিলি কমিউনিকেবল এবং খুবই এটা কল্পনাও করা যাচ্ছে না কিভাবে সরব। ডক্টর বিশ্বজিৎ রায়, লন্ডনে একটি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তিনি। কোভিড নিয়ে নানা বিধিনিষেধের মধ্যেই সারা পৃথিবীতে ইংরেজি নববর্ষ উদযাপনের প্রস্তুতি চলছে। অস্ট্রেলিয়া সহ দু একটি দেশে উদযাপন শুরুও হয়ে গেছে। বাংলাদেশে 31st নাইট উদযাপন নিয়ে গত কয়েক বছর ধরে যেসব বিধিনিষেধ আরোপ করা হচ্ছে কোভিডের কারণে, তা এবার আরও কড়াকড়ি করা হয়েছে। এবার এমনকি বাড়ির ছাদেও কোনো অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে ঢাকার মহানগর পুলিশ। নিরাপত্তার যুক্তিতে ঢাকার বহু রাস্তা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ঢাকার 5 তারকা হোটেলগুলোতে শুরু হয়েছে 31স্টের নানা আয়োজন। রাকিব হাসনাতের রিপোর্ট। নিউজিল্যান্ডে কিছুক্ষণ আগেই এমন বর্ণিল আতশবাজির শব্দ আর আলোর ঝলকের মধ্যেই স্বাগত জানানো হয়েছে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের নতুন বছর 2021 সালকে। করোনা পরিস্থিতির কারণে বিশ্বের নানা দেশে গণজমায়েতে বিধিনিষেধ বা স্বাস্থ্যবিধি মানার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। সে কারণে বিগত বছরগুলোর মতো ব্যাপক ভিত্তিতে না হলেও অনেক জায়গাতেই বর্ণিল উৎসবে শরিক হয়ে 2020 সালের দুঃসহ পরিস্থিতির অবসানের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে মানুষ। তবে বাংলাদেশে 31st নাইট উদযাপন কিংবা নতুন বছরকে স্বাগত জানানোর উৎসবে বিধিনিষেধ নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরেই 31st নাইটে সন্ধ্যা থেকে কার্যত শহরকে অবরুদ্ধ করে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রকাশ্যে জমায়েত হওয়া, হোটেল রেস্টুরেন্টগুলো দ্রুত বন্ধ করে দেয়া, পানশালাগুলো বন্ধ রাখার পাশাপাশি সীমিত করে দেয়া হয় মানুষের চলাচলও। এবার তার সঙ্গে যোগ হয়েছে করোনা মহামারীজনিত বিধিনিষেধ। ফলে বাড়ির ছাদেও যে কোনো আয়োজনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঢাকার একজন অধিবাসী নাজিয়া হোসেন বলছেন, গত কয়েক বছর ধরে তারা বাড়ির ছাদেই নিজেদের মতো করে নানা আয়োজন করতেন নতুন বছরকে স্বাগত জানাতে। এবার আর সেটি তাদের করা হচ্ছে না। অনেক রেস্ট্রিকশন ছিল, আমরা সব জায়গায় যেতে পারতাম না। কিছু কিছু এলাকায়, ঢাকা ইউনিভার্সিটি বা কোনো জায়গায়, কোনো এলাকা থেকে কোথাও যাওয়াটা খুব ঝামেলা ছিল। দ্যাটস আমরা ছাদে করতাম, বাট এই বছর সেটাও বন্ধ হয়ে গিয়েছে। তো নিজেরাই ঘরের মধ্যে ভিডিও কলের মাধ্যমে জাস্ট দেখা, কাজিনদের সাথে কথা বলা, এটাই হচ্ছে। কারণ বাসা থেকে বের হওয়া তো এখন ঝামেলা হচ্ছে কোভিড এর কারণে। লাস্ট কিছু ইয়ার্স তো টোটালি বন্ধই ছিল 31st, যে আমরা বের হতে পারতাম না ফ্যামিলি নিয়ে। অন্যদিকে ফারজানা হক সাদিয়া নামে আরেকজন বলছেন, তারা বাড়ির ছাদেই এবারও নিজেদের মতো করেই উদযাপন করবেন নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি। প্রতি বছর আর কি আমাদের বাসার ছাদে
31st উদযাপন করি পারিবারিকভাবে সবাই মিলে। এবারও আমরা করছি। 31st নাইটে ছাদে কোনো আয়োজন পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। তো আমরা তো আর কোনো আতশবাজি বা কোনো এরকম কিছু করছি না, ছোটখাটো ভাবে পিকনিক, জাস্ট খাওয়া দাওয়া হবে একটু এই। এদিকে পুলিশের নির্দেশনা অনুযায়ী ঢাকার কোথাও প্রকাশ্য উন্মুক্ত স্থানে কোনো জমায়েত কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। এর মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের পথগুলো। গুলশান, বনানী, বারিধারা এলাকায় বহিরাগত কেউ আসতে পারবে না রাত 8টার পর থেকে। তখন থেকেই বন্ধ করে দেওয়া হবে হাতিরঝিল এলাকাও। ফাস্টফুডের দোকানগুলো রাত 10টার পর আর খোলা রাখা যাবে না। তবে সীমিত আকারে আবাসিক হোটেলগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে। ঢাকার 5 তারকা হোটেলগুলোতে অবশ্য ব্যাপক আয়োজন করা হয়েছে এই 31st নাইটকে কেন্দ্র করে। পুলিশ কর্মকর্তারা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে এবার অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। ঢাকার মতো প্রায় একই নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রামের পুলিশও। সেখানকার একজন অধিবাসী শেগুপ্তা পারভিন বলছেন, সন্ধ্যা নাগাদ সেখানে লোক সমাগমই অনেকটা কমে এসেছে। পিকনিক পয়েন্টগুলো, তারপর আমাদের সিআরপি যেখানে গ্যাদারিং পয়েন্ট, ওইখানে একদমই ক্রাউড, মানে কোনো ক্রাউডই হওয়া যাচ্ছে না, হতে দিচ্ছে আর কি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলো যারা আছেন ওরা সব ওখানে দাঁড়িয়ে আছেন, কাউকে ক্রাউড করার জন্য নিষেধ করতেছেন। আর খুবই কম এখন ওরকম মানুষের ভিতরে উল্লাস দেখা যাচ্ছে না। প্রত্যেক বছর আমরা যেরকম দেখতাম আকাশবাজি, মানুষ যেভাবে উল্লাস নিয়ে পালন করতো, এইভাবে তো নাই, একটু বাজিয়ে না। বাংলাদেশে করোনা পরিস্থিতির কারণে এই মুহূর্তে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাড়া আর কিছুই বন্ধ নেই। ঢাকার রাস্তাঘাট, শপিং মল, যানবাহন সহ সবকিছুতেই উপচে পড়া ভিড়। আর ঢাকার বাইরের পরিস্থিতি দেখে কার্যত বোঝারই উপায় নেই যে করোনা সংক্রমণ এখনও আছে। আবার স্বাস্থ্যবিধি মেনে 5 তারকা হোটেলগুলোতে নানা অনুষ্ঠানের আয়োজন করতে দিলেও বাড়ির ছাদের পারিবারিক আয়োজনগুলোতে নিষেধাজ্ঞার কারণ কি বা সেগুলো মনিটরি বা কিভাবে করা হবে তাও এখনও স্পষ্ট নয়। তবে নগরীর প্রায় প্রতিটি এলাকাতেই বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি। রাকিব হাসনাত, ঢাকা থেকে। বাংলাদেশে স্কুল কবে খুলবে তার কোনো ইঙ্গিত না থাকলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার এক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে আজ। করোনা ভাইরাস মহামারীর বিধিনিষেধ সত্ত্বেও শিক্ষার্থীদের হাতে নতুন বই সময় মতো পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মুয়াজ্জেম হোসেনের কাছে। চীনে এই প্রথম তাদের নিজেদের উদ্ভাবিত একটি করোনা ভাইরাসের টিকা ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সাইনোফার্ম নামের একটি কোম্পানি এই টিকা তৈরি করেছে। তারা বলছে টিকাটি ৭৯% কার্যকর বলে প্রমাণিত হয়েছে। চীনা কর্তৃপক্ষ কয়েক মাস আগে জরুরি ভিত্তিতে আরও কয়েকটি টিকা ব্যবহারের অনুমোদন দেয় এবং ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষকে সেগুলো দেয়া হয়েছে। বেইজিং চীনা নববর্ষের আগেই ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ কোটি কোটি মানুষকে টিকা দেয়া যাবে বলে আশা করছে। চীনের দোরগোড়ায় নেপালে এক রাজনৈতিক সংকট সমাধানের জন্য চীনের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা নেপালের ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর যে সংকট দেখা দেয় তারপর চীন সেখানে একটি প্রতিনিধি দল পাঠায়। প্রধানমন্ত্রী ওলি বলেছিলেন তার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মধ্যে প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে তিনি আর কাজ করতে পারছেন না। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ চলছে। বিশ্লেষকরা বলছেন বেইজিং আশঙ্কা করছে নেপালে এই রাজনৈতিক অস্থিতিশীলতা চীনের বড় কিছু অবকাঠামো প্রকল্পকে হুমকির মুখে ফেলতে পারে। সুদানের দারফুর অঞ্চলে আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘের ১৩ বছরের শান্তিরক্ষা মিশনের আনুষ্ঠানিক সমাপ্তির আগে শান্তিরক্ষীরা শেষবারের মতো সেখানে টহল দিচ্ছে। গত অক্টোবর মাসে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে এক শান্তি চুক্তি সই করার পর এখন সুদান সরকার ওই অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব নেবে। ২০০৩ সালে দারফুর অঞ্চলে এক সংঘাত শুরু হওয়ার পর হাজার হাজার মানুষ নিহত হয়েছে। প্রায় ১৫ লক্ষ মানুষ এখনও শরণার্থী শিবিরগুলোতে বাস করছে। পাকিস্তানের উত্তর পশ্চিমে একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের সঙ্গে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ডজনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে বহু পুরনো ওই হিন্দু মন্দিরটি সংস্কারের অনুমোদন দেওয়ার পর তার প্রতিবাদে স্থানীয় একজন মুসলিম ধর্মীয় নেতার কয়েকশো সমর্থক দেয়াল ভেঙে ঢুকে মন্দিরে ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। পাকিস্তানের ধর্মমন্ত্রী পীর নুরুল হক কাদরি বলেছেন এই ধরনের হামলা অগ্রহণযোগ্য এবং ইসলামের মূল শিক্ষার বিরোধী। ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে গত এক বছরে তারা সিরিয়ার অভ্যন্তরে ৫০টি হামলা চালিয়েছে। কিছুদিন পরপর এসব বিমান হামলার জন্য সিরিয়ার সরকার ইসরায়েলকে দায়ী করলেও ইসরায়েল এ নিয়ে কোনো কথা বলে না।
সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইতে ইরান সিরিয়ার বাশার আল আসাদের সরকারকে সাহায্য করছে এবং ইসরায়েল সাধারণত সিরিয়ায় ইরানের সেনা স্থাপনাকে টার্গেট করে। চীন এবং অস্ট্রেলিয়ার কূটনৈতিক টানাপোড়েনের কারণে চীনের উপকূলের কাছে কয়েকটি মালবাহী জাহাজে কয়েকশো নাবিক আটকা পড়েছে। এই নাবিকদের অনেকেই ভারতীয়। এসব জাহাজ অস্ট্রেলিয়া থেকে কয়লা নিয়ে এলেও চীনা কর্তৃপক্ষ এগুলোকে বন্দরে ভিড়তে দিচ্ছে না। কয়েকটি জাহাজ সমুদ্রে মাসের পর মাস নোঙর করে আছে। অস্ট্রেলিয়ার সরকার করোনা ভাইরাস মহামারী নিয়ে আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দেওয়ার পর ক্রুদ্ধ চীন অস্ট্রেলিয়া থেকে বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। মোয়াজ্জেম হোসেন, আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যাবেলার অধিবেশন প্রবাহ। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। ক্রিকেটের খবর দিয়ে শুরু করছি। আজ আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে, যেখানে বিরাট কোহলি ও স্টিভ স্মিথকে হটিয়ে টেস্ট ক্রিকেটের ১ নম্বর ব্যাটসম্যান হিসেবে বছর শেষ করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। পাকিস্তানের সাথে প্রথম ইনিংসে করেছেন ১২৯ রান। এই ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন উইলিয়ামসন। এর আগে টেস্ট ক্রিকেটের ১ ও ২ নম্বর জায়গার জন্য লড়াই ছিল বিরাট কোহলি ও স্টিভ স্মিথের মধ্যে। কোহলি আছেন ছুটিতে, ওদিকে স্মিথ বক্সিং ডে টেস্টের ২ ইনিংসে করেছেন ৮ এবং ০। কোহলি নেমে গেছেন ২ নম্বরে, স্মিথ আছেন ৩ নম্বরে। টেস্ট ক্রিকেটে দলের র্যাঙ্কিংয়ে অদলবদল হয়নি বটে, কিন্তু সমান ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আছে ১ ও ২ নম্বরে। ৩ নম্বরে আছে ভারত ২ পয়েন্ট কম নিয়ে। বাংলাদেশ আছে কেবল জিম্বাবুয়ের উপরে ৯ নম্বরে। ৭ই জানুয়ারি শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্ট, যেটি হবে সিডনিতে। এর আগে দুদলই পেয়েছে সুখবর। ডেভিড ওয়ার্নার ফিরেছেন অস্ট্রেলিয়ার স্কোয়াডে। এর আগে চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকেই তিনি ছিলেন দলের বাইরে। প্রথম ২টি টেস্ট খেলতে পারেননি তিনি। ওদিকে রোহিত শর্মা ২ সপ্তাহের কোয়ারেন্টিন শেষে ভারতীয় ক্রিকেট দলের সাথে যোগ দিয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের পরিবেশ এখন চরমনে। দ্বিতীয় টেস্টে জয়ের পর আজিঙ্কা রাহানের নেতৃত্বে দলটি অনুশীলন করবে ২ দিন পর থেকে। বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা করলেও এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি বঙ্গবন্ধু টি-20 কাপে খেলেছেন মাশরাফি বিন মুর্তজা এবং তিনি এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। তাই তিনি জাতীয় দলে ঢুকতে পারবেন কিনা এ নিয়ে এখনও প্রশ্ন রয়েছে ক্রিকেট ভক্ত ও ক্রিকেট সংশ্লিষ্টদের মনে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল এবং খালেদ মাসুদ পাইলট এই বিষয়ে নিজেদের মূল্যায়ন দিয়েছেন। ক্যাপ্টেন যদি মনে করে যে না, মাশরাফি ইজ ভেরি গুড পার্ট স্টিল, বাংলাদেশের জন্য সে অনেক কিছু দিতে পারবে, তাহলে আমার কাছে মনে হয় যে এর থেকে বড় ভালো জিনিস তো হয় না। মাশরাফি কিন্তু সাকিব বা যারাই আছেন সিনিয়র, তারা কিন্তু চিরজীবন খেলবে না। তাদের অল্টারনেটটাকেও চিন্তা করে রাখতে হবে যে আমি মাশরাফির এই বিকল্প রাতারাতি কিন্তু এটা তৈরি হয় না। ২০শে জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। ওদিকে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার নেইল ওয়েগনার ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে। বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ব্যাটিংয়ের সময় ডান পায়ের আঙুলে আঘাত পান ওয়েগনার। ব্যথা নিয়ে সেদিন ৩ ওভার বল করেন। পরে এক্সরে করার সময় পায়ের ২ আঙ্গুলে ধরা পড়ে চিড়। চোট নিয়েই প্রথম ইনিংসে আরও ১৮ ওভার বল করেন নেইল ওয়েগনার। উইকেট নেন ২টি। দ্বিতীয় ইনিংসে বল করেন আরও ২৮ ওভার, অর্থাৎ চোট নিয়ে মোট ৪৬ ওভার বল করেন ওয়েগনার। এছাড়া দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ একটি উইকেট পান নেইল ওয়েগনার, যেটি ছিল ফাওয়াদ আলমের উইকেট। ২৬৯ বলে ১০২ রান করেছেন ফাওয়াদ আলম। ব্রিটেনের সম্মানসূচক নাইটহুড পেলেন লুইস হ্যামিল্টন। তিনি একজন ফর্মুলা 1 রেসার। এর আগে বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কারও পেয়েছিলেন হ্যামিল্টন। নভেম্বরে ফর্মুলা 1 কিংবদন্তি মাইকেল শুমাকারকে ছুঁয়েছেন এই ব্রিটিশ রেসার। বাংলাদেশে স্কুল কবে খুলবে তার কোনো ইঙ্গিত এখনও না থাকলেও শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই পৌঁছে দেওয়ার এক কর্মসূচি আজ উদ্বোধন করা হয়েছে। করোনা ভাইরাস মহামারীর বিধিনিষেধ সত্ত্বেও শিক্ষার্থীদের হাতে সময় মতো নতুন বই পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ অনুষ্ঠান ভার্চুয়ালি অর্থাৎ অনলাইনে উদ্বোধন করার সময় তিনি এই প্রতিশ্রুতি দেন। তবে এবারে বই বিতরণ উপলক্ষে কোনো সমাবেশ হবে না, বরং শিক্ষার্থীদের কয়েক ভাগে ভাগ করে ১২ দিন ধরে এই বই বিতরণ করা হবে। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা সানজানা চৌধুরী।
বাংলাদেশে 2010 সালের পর থেকে প্রতি বছর 1 জানুয়ারি বই উৎসবের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হতো। কিন্তু করোনাভাইরাস বদলে দিয়েছে প্রায় 1 দশক ধরে চলে আসা এই নিয়মের। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তার কথা ভেবে এবারে সমাবেশ করে কোনো বই উৎসব হবে না, তবে বই বিতরণ হবে। একই দিনে সব শিক্ষার্থীর হাতে বই না দিয়ে সেটা ভিন্ন আঙ্গিকে বিতরণ করা হবে। আজ ঢাকায় ভার্চুয়ালি 2021 শিক্ষাবর্ষের বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। দুর্ভাগ্যের বিষয় যে স্কুলগুলি বন্ধ, কলেজগুলি, ইউনিভার্সিটি বন্ধ রাখতে হচ্ছে, যে আমাদের ছেলেমেয়েরা যাতে সংক্রামিত না হয়। তারপরে আমরা এই বইগুলি হাতে তুলে দিচ্ছি, আমাদের পাঠ্য কার্যক্রমটা যেন অব্যাহত থাকে। আমরা বিনামূল্যেই বই দিচ্ছি যেন আমাদের ছেলেমেয়েরা হাতে নতুন বই পায় এবং বইটা হাতে পাবে, তার মলাটা লাগাবে, নামটা লিখবে, সুন্দরভাবে দেখবে, পড়বে এবং সেটাই একটা আলাদা আনন্দ। সেই আনন্দটাই যেন আমাদের ছেলেমেয়েরা পায়, সেটাই আমরা ব্যবস্থা নিই প্রতি বছর। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে যে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এবছর প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য 3 দিন করে সময় দেয়া হবে। অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এই 4টি শ্রেণীতে সপ্তাহে 3 দিন করে মোট 12 দিনে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এক একটি ক্লাসের শিক্ষার্থীরা 3 দিনে ভাগে ভাগে এসে তাদের স্কুল থেকে বইগুলো নিয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকেই বলে দেয়া হবে যে কোন দিন কারা কারা এসে এই বই সংগ্রহ করবে। এছাড়া প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে তাদের অভিভাবকদের হাতে বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের। মাধ্যমিক পর্যায়ে 4টি শ্রেণীতে মোট 12 দিনে বইটি বিতরণ করা হবে এবং প্রত্যেক ক্লাসে 3 দিন করে বই বিতরণ হবে। সব স্টুডেন্টরা একই দিনে আসবে না, তাদেরকে গ্রুপ করে দেওয়া হবে। প্রত্যেক ক্লাসের জন্য 3 দিন বরাদ্দ থাকবে। সীমিত সংখ্যক স্টুডেন্ট আসবে একদিন, তারপরের দিন আবার সীমিত সংখ্যক স্টুডেন্ট আসবে, তারপরে আবার সীমিত সংখ্যক স্টুডেন্ট আসবে। সেক্ষেত্রে 4 শ্রেণীতে বই বিতরণ হবে 12 দিনে, যাতে করে জনসমাগম না হয় এবং সবাই স্বাস্থ্যবিধি মেনেই স্টুডেন্টরা নিজেরা এসে স্কুল থেকে বইটা কালেক্ট করবে। আর প্রাথমিক পর্যায়ে স্টুডেন্টরা বই কালেক্ট করবে না, তাদের গার্ডিয়ানরা এসে বই নিবে এবং তারা স্বাস্থ্যবিধি মেনে বইটা নিবে। এবছর বিনামূল্যে প্রায় 4,17,00,000 শিক্ষার্থীদের মোট 34.5 কোটি বই দেয়া হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5টি ভাষায় প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রায় 2,14,000 বই দেয়া হবে। সেই সঙ্গে প্রায় 9,000 দৃষ্টি প্রতিবন্ধীর জন্য ব্রেইল পদ্ধতির বই বিতরণ করা হবে। স্কুলগুলো এরই মধ্যে তাদের শিক্ষার্থীদের সংখ্যার হিসেবে বই বুঝে পেয়েছে এবং নির্ধারিত নিয়মে বছরের প্রথম দিন থেকেই বিতরণ কাজ শুরু করা হবে বলে জানান তারা। কথা হয় মানিকগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল হকের সঙ্গে। বই মানিকগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিস হইতে 21 তারিখে আমাদের বই স্কুলে এসে পৌঁছেছে। আমরা স্কুলের অফিস কক্ষে বই তুলি এবং তারপরের দিন আমরা বইগুলো শ্রেণীওয়ারি ভাগ করি এবং 29-30 তারিখে বইগুলো সেট করে লাল ফিতা দিয়ে সব বাইন্ডিং টাইন্ডিং করে রেডি করে 6টা ভোট করছি আর কি। 6 ভোটের মাধ্যমে ছাত্রছাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা বই বিতরণ করব। মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে মাইকিং করছি এবং শিক্ষার্থীদের টেলিফোনের মাধ্যমে জানাইছি অভিভাবকদের যে এই যে 1 জানুয়ারি শুক্রবার বই বিতরণ করা হবে। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়, যা এখন পর্যন্ত খোলেনি। মহামারীর কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা বাতিল হয়ে গেছে। পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হয়েছে সব শ্রেণীর শিক্ষার্থীদের। বই উৎসব উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, করোনা ভাইরাস পরিস্থিতি জানুয়ারিতে স্বাভাবিক না হলে স্কুল বন্ধই রাখা হবে, তবে ডিজিটাল মাধ্যমে চলবে ক্লাস। সঞ্জনা চৌধুরী, ঢাকায়। ভারতে খুব শীঘ্রই করোনা ভাইরাস ভ্যাকসিন অনুমোদন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন সেদেশের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। ভ্যাকসিন অনুমোদন নিয়ে আগামীকাল দিল্লিতে গুরুত্বপূর্ণ একটি বৈঠক হচ্ছে। এ সম্পর্কে শুনবেন আমাদের রাতের অধিবেশন পরিক্রমায়। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। বাংলাদেশে আজ সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে আজ কি বিষয় নিয়ে মানুষজন বেশি কথা বলছেন? আফরোজা নীলা। ধন্যবাদ শাকিল। সামাজিক মাধ্যমে আজ বেশ কয়েকটি বিষয় ট্রেন্ড করছে, সেগুলো জানিয়ে দিতে সহকর্মী রায়হান মাসুদকে নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করে যে বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে স্কুল খোলা হবে না।
এই খবরটি কিন্তু বেশ ট্রেন্ডিং রায়হান। ঠিক বলেছেন নীলা। এই খবরটি নিয়ে মাহবুব আজাদ বিবিসি বাংলার ফেসবুক পাতায় লিখেছেন, বুঝতে পারছি না করোনা কি কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে গেলেই ধরে? সবকিছু খোলা, কোনো শিক্ষার্থী বাসায় বসেনি, তাহলে কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো লাগাতার বন্ধ রাখা হচ্ছে? পরীক্ষা না নেওয়ার তো কোনো যৌক্তিকতাই খুঁজে পাই না। প্রয়োজনে এক টেবিলে একজন বসেও পরীক্ষা নিয়ে ফেলা যায়। টেবিলগুলো দূরে দূরে রাখা যেতে পারে, দূরত্ব মেনটেন করে ক্লাসও নেওয়া যায়। জায়দুর রহমান লিখেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না, কিন্তু ইলেকশন ক্যাম্পেইন এবং পাবলিক গ্যাদারিং চলবে। মোহাম্মদ ইমতিয়াজ শাখাওয়াতের মন্তব্য, স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানেই কি শুধু করোনা? রাস্তাঘাটে গাড়ি হাটবাজার সব জায়গায় জ্যাম আর জ্যাম, সেখানে কি করোনা থাকে না? আর মোহাম্মদ অলিউল্লাহ নামে একজনের মন্তব্য, দেশের শিক্ষার্থীরা হবে অশিক্ষিত, আর যাদের ছেলেমেয়েরা দেশের বাড়ি থেকে পড়াশোনা করছে তারা এসে পরিচালনা করবে দেশ। ওমর ফারুক জনি লিখেছেন, হীরক রাজার মতো এক অশিক্ষিত প্রজন্ম গড়ে উঠবে নাকি? বিরাট কোহলিকে পেছনে ফেলে টেস্টে 1 নম্বর ব্যাটসম্যান কেইন উইলিয়ামসন, দ্বিতীয় স্থানে বিরাট কোহলি আর তৃতীয় স্থানে স্টিভ স্মিথ। এই খবরটিও ফেসবুক ও টুইটারে বেশ আলোচনায় আছে। বিশেষত বিরাট কোহলির দল প্রথম টেস্টে 36 রানে অল আউট হয়ে যাওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট দল ফেসবুকে ছিল বেস্ট ট্রেন্ডিং। এরপর মেলবোর্নে আজিঙ্কা রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত। এই নিয়ে গাজী মিজানুর রহমানের মন্তব্য, অভিনন্দন উইলিয়ামসনকে। বিরাট কোহলি যেন এখন অহংকার ও দম্ভ পরিহার করে নিখাত ভদ্র প্লেয়ার হিসেবে মাঠে ভালোভাবে ফিরতে পারে, সেই শুভকামনা রইল। আর রামজান পাঠান লিখেছেন, ক্রিকেট সুন্দর, টেস্ট ক্রিকেট অদ্ভুত সুন্দর, নাম্বার 1 পজিশনের জন্য সকলেই লড়াই করবে, এটাই স্বাভাবিক। বিপ্লব দত্ত লিখেছেন, র্যাঙ্কিং পরিবর্তন হবেই, এটা কি নতুন কিছু? এই বছরে সবচেয়ে কম ম্যাচ খেলল বিরাট কোহলি। 2015 সাল থেকে বিরাট কোহলি, জো রুট, কেইন উইলিয়ামসন, স্টিভ স্মিথ ভালো পারফর্ম করছে 3 ফরম্যাটে নিয়মিত। আজিমউদ্দিন লিখেছেন, বাংলাদেশি হার্ড ব্যাটসম্যান মমিনুল হকের ধারে পাশে এরা একজন যাইতে পারবে না। খানিকটা কটাক্ষ করেই লিখেছেন তিনি এই মন্তব্য। এবি মালিক লিখেছেন, ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অমায়িক ভদ্র একজন খেলোয়াড়, আমার খুব প্রিয় একজন ব্যাটসম্যান। এদিকে 31st নাইট ও ইংরেজি নতুন বর্ষ পালন নিয়ে আজ নানা ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে ফেসবুক ও টুইটারে। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে ঘরে থেকে কিভাবে নতুন বছরকে স্বাগত জানানো যায়, আপন মানুষকে কিভাবে অনলাইনে সংযুক্ত করা যায়, এমন ভাবনাই অনেকে শেয়ার করছেন। এর পাশাপাশি 2020 চলে যাওয়াতে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। যেমন বিবিসি বাংলার ফেসবুক পাতায় বাবুল নামের একজন লিখেছেন, 2020 সালটা আমার জন্য অভিশাপ, 20-এর 20 চলে যাক, ভালো কিছু আসুক। 2020 আমার কাছে শুধুই বেদনাময়। আমার আম্মাকে হারিয়েছি 2020-এ। এত বেশি মানুষের মৃত্যুর খবর কোনো সালেই শুনিনি, সত্যি বেদনাময়, লিখেছেন বশির MRB নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। সাকিব হাসান লিখেছেন, আগামী বছর হোক করোনা মুক্ত বছর, মুক্তি চাই আমরা। এই আতঙ্কে ভয় না পেয়ে এই করোনা নিয়েই বেঁচে থাকা শিখতে চাই, মহামারী কোনোদিনই শেষ হবার নয়। আর মুহসিনুল ইসলাম লিখেছেন, 12 দিনের জন্য বাড়িতে এসে 9 মাস 12 দিন পার হয়ে গেল, এখনও ক্যাম্পাসে ফিরতে পারছি না। 2020 আমার কাছে স্মরণীয়। মহিমা ফিরোজ লিখেছেন, হায়রে দুনিয়া, কখনো উৎসব সম্পন্ন করতে পুলিশ মোতায়েন করতে হয়, আবার কখনো উৎসব বন্ধ করতে পুলিশ মোতায়েন করতে হয়। নববর্ষের উৎসব বন্ধ করতে বিভিন্ন দেশে যে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে তারই উল্লেখ করছেন বলে মনে হচ্ছে। বিশ্বজুড়েই নববর্ষ উৎসবে বিধিনিষেধ আনা হয়েছে। ফ্রান্স তো কারফিউ জারি করেছে। বাংলাদেশের নানান নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই। নোমান রেজা, আমাদের দেশে যারা লাউড স্পিকার ব্যবহার করে মিউজিক বাজাচ্ছে তাদের জন্য কি করা উচিত? আর নূরে আজম লিখেছেন, আমাদের দেশেও এমন আইন দেওয়া হোক, 31st নাইটে কোনো ধরনের উদযাপন করা যেন না হয়। আরিফ হোসেন নামে একজন লিখেছেন, আমাদের দেশে কোনো ধরনের সতর্কতা জারি করার দরকার নেই। রাজনৈতিক বেড়াজালে যে মানুষগুলো জমাট হয় সেখানে এই 31st নাইট কিছুই নয়। এরকমই নানা ধরনের প্রতিক্রিয়া আছে সোশ্যাল মিডিয়ায়। আর এইসবই ছিল আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আফরোজানিলা, রাহান মাসুদ। অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আরেকবার। কোভিড রোগীর চাপে ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থায় দুঃসহ পরিস্থিতি, হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। গতকাল একদিনেই ব্রিটেনে কমপক্ষে 50,000 নতুন কোভিড রোগী, মৃত 981। চীনে এই প্রথম তাদের নিজেদের উদ্ভাবিত একটি করোনা ভাইরাসের টিকা ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সাইনোফার্ম নামে একটি কোম্পানি এই টিকা তৈরি করেছে। তারা বলছেটিকাটি 79% কার্যকর।
কোভিড বিধিনিষেধের মধ্যেই ভিন্ন আঙ্গিকে ইংরেজি নববর্ষ উদযাপন শুরু হয়ে গেছে। ইংরেজি নববর্ষ উদযাপনে ঢাকায় শুধু 5 তারকা হোটেলকে অনুমতি দেওয়া হয়েছে, অন্যান্য জায়গায় সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। আর বাংলাদেশে স্কুল খোলার কোনো ইঙ্গিত নেই, কিন্তু সময়মতো নতুন বই পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই সাথে শেষ করছি আজকের প্রবাহ। শ্রোতাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠানে প্রীতিভাজনী শুরু হয়েছে আমাদের রাতের অধিবেশন পরিক্রমায়। বাংলাদেশে রাত 10:30, ভারতে 10টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। বিবিসি বাংলা, এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6,